প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে 12 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, 12 দলীয় জোটের মুখপাত্র, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জোট প্রধান, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোস্তফা জামাল হায়দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বজ্রকণ্ঠ গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত এক সৈনিক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক চিফ হুইপ জনাব জয়নাল আবেদিন ফারুক সহ 12 দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন গত পরশুদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের 3 বাহিনীর প্রধানদের এবং অন্যান্যদের সাথে বৈঠকে ইউক্রেন, রাশিয়া, গাজার সাথে বাংলাদেশের অবস্থানকে তুলনা করে তার সেনাবাহিনীকে সকল কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এটা কিসের আলামত? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ নেই, তার এই বক্তব্য বাংলার জনগণ প্রত্যাহার করছে, বরদাস্ত করা হবে না। ভারতের আগ্রাসনের দিন শেষ। একটি পুতুল সরকার সেবাদাস শেখ হাসিনাকে এই ক্ষমতায় আসীন রেখে তারা বাংলাদেশকে সিকিম বানাতে চেয়েছিল। তাদের সেই আশা ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। বাংলাদেশ তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা হারানোর জন্য নয়। শত শহীদের রক্তের বাংলাদেশের এই স্বাধীনতা আমরা রক্তের বিনিময়ে রক্ষা করব ইনশাআল্লাহ। ভারতকে আমি স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করুন, নিজের দেশের দিকে নজর দিন। মুরগির গলাটা কাইটা দিলে কিন্তু 7টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাইব, মনে রাখবেন। গতকাল কিন্তু 7 রঙের পতাকা মণিপুরে দেখা যাচ্ছে। নিজের ঘর সামলান, স্ত্রী যেটা বিদায় করছে দেখা এত লাফায়েন না। আজকে বাংলাদেশের জনগণ এই 54 বছরের সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন কিভাবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আমরা এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করেছি। দেশের কোথাও কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। সুতরাং সময় থাকতে এখনো সাবধান হয়ে যান। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ছিনিমিনি খেলা খেলতে যাওয়া যাবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে আরো কঠোর হতে হবে। এই 2-1টা গ্রেফতার করলে হবে না। গ্রেফতারের পরে অসুস্থতার কারণ দেখাইয়া এই আবার হাসপাতালে চলে যাবে, সেগুলা করলে হবে না। এদের হাত মানুষের রক্তে রঞ্জিত। এই খুনিদেরকে যথার্থ বিচার করতে হবে বাংলার মাটিতে। এদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আজকে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিতে চাই। ছাত্র জনতার দাবির মুখে তারা একটি ক্রান্তিকালের মধ্যে দেশের ক্ষমতাভার গ্রহণ করেছে। আমরা তাদেরকে যৌক্তিক সময় দিব, মৌলিক সংস্কারগুলো করে বাংলাদেশের ক্ষমতা দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করার জন্য একটি রোড ম্যাপ প্রকাশের দ্রুত দাবি জানাচ্ছি। আমার স্বপ্নের বাংলাদেশ গঠিত হবে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ। সুতরাং সকলকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধ থাকার এবং আগামীর যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতের ঐক্যজোট জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, ভারতের সুযোগ্য মুখপাত্র, বাংলাদেশের এলডিপির সুযোগ্য মহাসচিব, অনারবর্ষী বক্তা জনাব শাহাদাত হোসেন সেলিম।
জনাব শাহাদাত হোসেন ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভারতীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ভারতীয় জোটের প্রধান জনাব মোস্তফা জামাল হায়দার, 1969 গণ আন্দোলনের নেতা এবং বর্ষীয় নেতা জনাব মোস্তফা জামাল হায়দার, উপস্থিত আছেন মজলুম জননেতা বিপ্লবী কণ্ঠস্বর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব জালালউদ্দিন ফারুক, উপস্থিত আছেন ভারতীয় জোটের সমন্বয়ক অত্যন্ত পরিশ্রমী জননেতা জনাব সৈয়দ এহসান হুদা সহ ভারতীয় জোটের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশ সরকার এই ঐক্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কড়া প্রতিবাদ করার জন্য। কারণ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করেছে, বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী। আমাদেরকে চোখ রাঙিয়ে কোনো লাভ নাই। আমাদের 1 লক্ষ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং কর্মচারী আছে, আমাদের মিলিশিয়া আছে, আমাদের বিডিআর আছে, আমাদের বিজেপি আছে, আমাদের ছাত্র জনতা আছে। ভারত যদি আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, সেই চোখ উপরে ফেরার মতো ক্ষমতা আমাদের ইনশাআল্লাহ আছে। ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা অনেক শাসন করেছেন, অনেক শাসন করেছেন। আপনাদের 5 টাকা কুকুরকে ক্ষমতায় বসিয়ে দীর্ঘদিন আমাদের ভোটাধিকার বঞ্চিত করেছেন। দয়া করে আর চোখ রাঙাবেন না, বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। বন্ধুরা আমার, গত 15 বছর তিল তিল ঘাম রক্ত দিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে একটা রাস্তা তৈরি করেছি। আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে, জেলে গিয়েছে, বিদেশ পালিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাথে বেইমানি করে নাই, সব সময় আন্দোলন সংগ্রামে ছিল। এই কোটা বিরোধী আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, এই আন্দোলন স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে আমাদের সমস্ত দলের নেতা কর্মীরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, যে যেখান থেকে বেড়েছে এই আন্দোলনকে সফল করার জন্য ভূমিকা রেখেছে। এই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার এই অপশাসন কতটা নিষ্ঠুর এবং নির্মম, কতটা দলীয়করণ আপনারা দেখেছেন, যে বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। বন্ধুরা আমার, 2022 সালের 28 সেপ্টেম্বর জনাব তারেক রহমান আন্দোলনে ডাক দিয়ে বলছেন, যুগপৎ আন্দোলনে যারা থাকবেন, যারা এই সরকারের বিরুদ্ধে লড়াই করবেন, তাদের সকলকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা হবে। তিনি গত কয়েকদিন আগে পুনরায় বলেছেন যে 1971 সালে যুদ্ধ করেছে দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সেনাবাহিনী, কিন্তু শেখ মুজিব এসে বাংলাদেশ দখল করেছে। এই বিজয়ে বিএনপি সকলকে নিয়ে, সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার যে ডাক দিয়েছে, যে সংস্থার ডাক দিয়েছে, আসুন আমরা সবাই সেই জাতীয় সরকারের পক্ষে থাকি, সেই সংস্কারের পক্ষে থাকি। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো বিভ্রান্ত না ছাড়াই আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে 16 বছর যেভাবে লড়াই করেছি, আগামী দিনেও আমরা এইভাবে লড়াই করতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে আরো কঠোর হতে হবে, আপনাদেরকে আরো শক্ত হতে হবে, আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমরা আপনাদেরকে সর্বতভাবে সমর্থন করি। আপনারা প্রয়োজনীয় সংস্কার করে অচিরেই একটা জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, কারণ দেশের পুরোপুরি সংস্কারের দায়িত্ব জাতীয় রাজনৈতিক দলের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আপনাদের সবাই প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সংগ্রামের সাথে বন্ধুগণ, এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের বিক্ষোভ সমাবেশের সুযোগ্য প্রধান বক্তা, বারবার নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, আমাদের সকলের প্রিয় নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সুযোগ্য উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক, জনাব জয়নুল আবেদিন ফারুক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের অত্যন্ত কাছের মানুষ বিগত স্বৈর শাসনের অধীনে 16 বছরে বাংলাদেশের সকল পর্যায়ের জনগণের কথা বলার জন্য যে জোট বাংলাদেশের 12 দলীয় জোটের আজকের সাময়িক 2 দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন একটি কটূক্তি করেছেন যার প্রতিবাদ বাংলাদেশের প্রতি ঘর থেকে শুরু হয়েছে। সেই প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই অবস্থান কর্মসূচি 12 দলীয় সংগ্রামী আজকের সভাপতি, যিনি ছাত্র আন্দোলনে অপরিসীম দায়িত্ব পালন করেছেন, আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, যিনি কিছুদিন আগেও লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় নিজের আর্থিক সহযোগিতা হাজার হাজার মানুষের, বানভাসী মানুষের উপকার করতে লেগেছে, শাহাদাত হোসেন সেলিম আজকের এই অবস্থান কর্মসূচি। প্রিয় ভাইরা, বক্তব্য দিবেন আমার রাজনৈতিক গুরু। যখন আমি ছাত্র রাজনীতি করি, এই রাজনৈতিক গুরু নিয়ে আমি 2-1 মিনিট কথা না বললে আমার এই 45 বছরের রাজনৈতিক ইতিহাস ম্লান হয়ে যায়। আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তিটি আজকে প্রধান অতিথি, যার আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই নেতার কাছে, যে নেতাকে আমি দেখেছি তরুণ বয়সে বাংলাদেশের সকল স্বৈরাচারের বিরুদ্ধে আইয়ুব খানের সেই গোলাপ ফুল আর ফাতেমা জিন্নার হারিকেন নিয়ে যখন গ্রামে গঞ্জে ঘুরেছিল, তখন তার পেছনে স্লোগান ছিল, পাকিস্তানে এখন দরকার মহাতারমা ফাতেমার জিন্না। সেই নেতা আজকের এখানের প্রধান অতিথি, যার নেতৃত্বে দেশে ছাত্র আন্দোলন অনেক তুঙ্গে উঠেছিল, যাকে দেখেছি রাজপথে সজাগ দৃষ্টি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে আজকের প্রধান অতিথি মোস্তফা জামাল হায়দার। আমার 12 দলীয় জোটের সকলের নাম নাই বললাম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না। অ্যাডভোকেট এহসান আমার অত্যন্ত কাছের লোক। আমার 3টা মিটিং আছে নোয়াখালী সেনবাগে। আপনারা জানেন, সিরাজ একটু যাও তো, একটু অনুরোধ করো, ওনাদের কথা আমরা বলে দেব। তবু এহসান, যিনি রাজপথে আজকে যে দেশটির বিরুদ্ধে কথা বলার জন্য রাশিয়ান জননেতা মোস্তফা জামাল হায়দারকে প্রধান অতিথি করা হয়েছে, সেই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলার সৎ সাহস রেখেছিল। তার অনুরোধে আজকে আমি কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, আমি বুঝি না আজকে 10 তারিখ, 1 মাস 5 দিন। আমি বুঝতে চেষ্টা করছি, একজন ছাত্র হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, 71-এর ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধে খালি পায়ে
হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের দেশ, সেই স্বাধীনতার দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে আজকে 1 মাস 5 দিন। আমি বুঝতে পারি না, আমি বুঝার চেষ্টা করছি প্রিয় ভাইরা, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু একটি প্রশ্ন। আমি গত 15 দিন আমার নিজের এলাকায় নোয়াখালী সেনবাগে মানুষ পানিতে হাঁটতে পারে না, সাপের কামড় সহ্য করে হাসপাতালে ভর্তি হচ্ছে, খাওয়ার অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সেইখানে অবস্থান করছি। মানুষের কথা একটি, 1 মাস 10 দিনের কেন এখনো যেই শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে দিয়েছে, যার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার ছবি এখনো গণভবনে কেন? এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। আমি জানি সময়ের দরকার, কিন্তু জনগণ তো বলা শুরু করেছে। এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লোককে আইনের আওতা আনতে পারতেন, তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস 1000 গুণে বেড়ে যেত। আমি বিশ্বাস করি আপনাকে, আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে আপনার মতো এই মহৎ ব্যক্তিকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে। আপনার মতো এই মহৎ ব্যক্তিকে যিনি বাংলাদেশের উচ্ছল করেছেন, তাকে কোর্টের বারান্দায় লোহার সিঁড়ির মধ্যে বসিয়ে রাখা হয়েছে। আপনাদের বিশ্বাস, আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক, তবু জনগণ বলা শুরু করেছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কোথায়, এরা কোথায় আছে? যদি শেখ হাসিনার গোয়েন্দারা এখনো তৎপর থাকে তাদেরকে রক্ষার জন্য, তাদেরকেও আইনের আওতা উচিত বলে মানুষ মনে করা শুরু করেছে। প্রিয় ভাইয়েরা, রাজনাথ আপনি রাজা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আমার কিছু আসে যায় না। আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ, আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি। আপনি আশ্রয় দিয়েছেন, সেদিন ক্যাম্পে কি খেয়েছি, কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম, সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে। তবুও বন্ধু, তবুও আশ্রয় দিয়েছেন, অস্বীকার করি না। তাই শেখ হাসিনার মতো নিরজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের মুখ খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়, তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। তাই বলে আপনার শ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা 12 দলীয় জোট নয়। বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। প্রিয় ভাইয়েরা, তাই আমরা আমাদের এই নেতারা বলেছি, আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাব, কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে বহু মামলা আপনি দিয়েছেন, তবুও সে হাল ছাড়ে নাই। 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি, 12 দলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। সেই তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমি আসতে চাই, বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না,
154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায়। তাই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই সবাইকে, বৃষ্টির কারণে আমার নেতা বক্তব্য দেবে, আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি কথা বলি। আসুন সবাই একসাথে স্লোগান তুলি, বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতাত্মরা এই দেশে আর কোনোদিনও রাজনীতি না করতে পারে। আমরা যেন আজকে শপথ নিতে হবে, বাংলাদেশে পদ নয়, এমপি নয়, বাংলাদেশে তারেক রহমানের 30 দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের মধ্যমানে এই সত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম উপকার জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান 12 দলের জোটের সুযোগ্য প্রধান জনাব মুস্তফা জামাল হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ধদলীয় জোটের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, প্রধান বক্তা, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এই সভার পক্ষ থেকে সর্বপ্রথমেই বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের গত 1 মাসের কার্যকলাপের মধ্যে সবচেয়ে প্রধান, সবচেয়ে আকর্ষণীয় এবং সাফল্যজনক একটি ভূমিকার প্রশংসা করতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশের পররাষ্ট্রনীতি, তার নতজানু পররাষ্ট্রনীতি পরিত্যাগ করে স্বাধীন সার্বভৌম একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। রাজনাথ সিং খুব স্বাভাবিকভাবে বেজার হয়েছে, তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন। আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে ভারত আমাদের দেশের বিতাড়িত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব আচরণ করে নাই, ভারতকে আমরা আজও বন্ধু রাষ্ট্র হিসাবে গণ্য করতে চাই, কিন্তু তাদের কাছ থেকে অবন্ধু সুলভ কোন আচরণ আমরা সহ্য করতে পারি না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটুকু বলেছিলেন এবং সেই কারণে অত্যন্ত গুচ্ছা করেছেন, অত্যন্ত নারাজ হয়েছেন রাজনাথ সিং এবং তাদের সৈন্যবাহিনীকে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছে। ভাইরা আমার, বাংলাদেশের চারিদিকে আজ আমরা দেখতে পাচ্ছি চরম অশান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, ভারত যদি তার পলিসি পরিবর্তন না করে, তার নীতি পরিবর্তন না করে, জানি না আগামীতে কি ভবিষ্যৎ নেমে আসবে বাংলাদেশের উপরে। আপনারা জানেন অরুণাচল প্রদেশে ইতিমধ্যে 60 কিলোমিটার ভিতরে আরেকটি বিদেশি রাষ্ট্রের সৈন্যবাহিনী ইতিমধ্যে ঢুকে গেছে। আমরা আমাদের এই ভূখণ্ডে কোন রকম অস্থিতিশীলতার সৃষ্টি হোক আমরা চাই না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের সার্বভৌমত্বের অখণ্ডতা নিয়ে আগামী দিনে সকলের সাথে
বন্ধুত্ব করে পথ চলতে চাই। আজকে তাই এই সমাবেশের পক্ষ থেকে আমি এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করব। ভারতের উচিত হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং আজ আমাদের বর্ডারের আমাদের সীমান্তের সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা। ভারতীয় জোটের আজকের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আরেকবার ভারতের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে বৃষ্টি আসন্ন, আমরা সংক্ষিপ্ত প্রতীকী মিছিল নিয়ে পদমফোড়া বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যেয়ে আবারও প্রেস ক্লাবে এসে শেষ করব। আপনাদের সবাইকে সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। সুশৃঙ্খল ভাবে কেউ ধাক্কাধাক্কি করবেন না। আমরা একটি ছোট্ট মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যেয়ে সেখান থেকে ঘুরে আবারও প্রেস ক্লাবে এসে আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ সকলকে। Hello.
মিডিয়া লাভ